আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিনহাজ স্যার। আজ আমরা এসএসসি রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, পরমাণুর মডেল নিয়ে। এই অধ্যায়ে দুটি পরমাণু মডেল ব্যাখ্যা করা হয়েছে, একটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটি হচ্ছে বোর পরমাণু মডেল। প্রথমে আমরা শুরু করব রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে। 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। এই মডেলের চারটি বিষয় উল্লেখ করেন। সে চারটি বিষয় হচ্ছে: একটি হচ্ছে প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকবে এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করবে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে এই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে নিউক্লিয়াসটা খুবই ক্ষুদ্র হয় এবং নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভিতরে বেশিরভাগ জায়গায় কি ফাঁকা থাকে। তৃতীয় হচ্ছে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সে কয়টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান ও বিপরীত চিহ্নের, তাই পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য। এখানে অনেক সময় প্রশ্ন আসে, পরমাণুর সামগ্রিক চার্জ শূন্য কেন? এর কারণ হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান কিন্তু বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিক ভাবে চার্জ শূন্য ধরা হয়। তৃতীয়ত ব্যাখ্যা করেছে, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। রাদারফোর্ডের পরমাণু মডেলে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বোধহয় এই মডেলটিকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। এছাড়া বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেলটি ব্যাখ্যা করতে গিয়ে নিউক্লিয়াস এর ধারণা দিয়েছেন, তাই এই মডেলটিকে নিউক্লিয়াসের মডেলও বলা হয়। রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই এখন আলোচনা করব। রাদারফোর্ডের পরমাণু মডেলে মোটামুটি চারটা সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, এই মডেলে ইলেকট্রনের কক্ষপথের আকার এবং আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। দ্বিতীয়ত হচ্ছে, সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ থাকে না, কিন্তু পরমাণুতে ইলেকট্রন ও নিউক্লিয়াসের আধান বা চার্জ আছে। কাজেই চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা ঠিক নয়। তৃতীয়ত হচ্ছে, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে তার কোনো ধারণা এই মডেলে দেওয়া হয়নি। চতুর্থত হচ্ছে, বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হতে থাকবে এবং একসময় ইলেকট্রনটি নিউক্লিয়াসে পতিত হবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হবে। কিন্তু বাস্তবে সেটা ঘটে না। অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। এখন আমরা শিখব বোর পরমাণু মডেল সম্পর্কে। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোর সংশোধন করে 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর একটি মডেল তৈরি করেন। এই মডেল সম্পর্কে বিস্তারিত এখন আলোচনা করা হবে। প্রথমত, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলোকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত ব্যাসার্ধ বৃত্তাকার পথে ঘুরতে থাকে। একটি নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তি স্তর বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপে শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন ইকুয়াল টু 1 2 3 4 ইত্যাদি ধরা হয়। অন্যভাবে বলা যায়, এন ইকুয়াল টু 1 হলে কে প্রধান শক্তি স্তর, এন ইকুয়াল টু 2 হলে এল প্রধান শক্তি স্তর।
n = 3 হলে m প্রধান শক্তি স্তর এবং n = 4 হলে n প্রধান শক্তি স্তর। দ্বিতীয়ত, বোর মডেল অনুসারে কোন শক্তি স্তর ইলেকট্রনের কণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয়। কণিক ভরবেগ mvr = 2 পাই। এখানে এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরের মান হচ্ছে 9.11 গুণন 10^31 কেজি। ভিটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথের ইলেকট্রনের বেগ। আরটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। আমরা জানি প্লাঙ্ক ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10^34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। আর এন হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি যে শক্তি স্তরে এন এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তরে এন এর মান বেশি সেই শক্তি স্তর হচ্ছে উচ্চ শক্তি স্তর। অর্থাৎ যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন ধাবিত হয় তখন শক্তির শোষণ ঘটে। এবং যখন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর দিকে ধাবিত হয় তখন শক্তি নির্গত হয়। তৃতীয়ত হচ্ছে কোনো প্রধান শক্তি স্তরে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তবে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে। অর্থাৎ ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়, আবার ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর দিকে যায় তখন ইলেকট্রনের শোষণ ঘটে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণকে h/c/λ দ্বারা প্রকাশ করা হয়। এখানে সিটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভিটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। এর একক হচ্ছে পার সেকেন্ড বা হার্টজ। আর ল্যাম্বটা হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। এর একক হচ্ছে মিটার। এখন আমরা শিখব পারমাণবিক বর্ণালী সম্পর্কে। অর্থাৎ ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে পাস করলে যে বর্ণালীর সৃষ্টি হয় তাকে পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রা বলবো। বোর পরমাণু মডেলের সাফল্য, মোটামুটি তিনটা সাফল্য বোর পরমাণু মডেলের। সেটা হচ্ছে পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথাই বলেনি। দ্বিতীয়ত হচ্ছে পরমাণুর শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে, আবার শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। এ সম্পর্কে বলা হয়েছে বোর পরমাণু মডেলে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল এসব কিছুই বলেনি। তৃতীয়ত হচ্ছে বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন এর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেলের যদিও কিছু সফলতা আছে তারপরও এর মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক সংখ্যা পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয় বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। তৃতীয়ত হচ্ছে পরমাণুর ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয় উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। এটা প্রমাণিত হয়, কিন্তু বোর পরমাণু মডেল বলে পরমাণু শুধু বৃত্তাকার কক্ষপথে বিদ্যমান। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, বোর মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়।
আমরা প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার জন্য একটি সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে 2n²। এখানে এন হচ্ছে প্রধান শক্তি স্তর, অর্থাৎ যতগুলো শক্তি স্তর থাকবে তার উপর ভিত্তি করে আমরা ওই শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারবো। কে শক্তি স্তরের জন্য এন এর মান অন, অতএব কে শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। এল শক্তি স্তরের জন্য এন এর মান 2, সেক্ষেত্রে এল শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। এম শক্তি স্তরের জন্য এন এর মান 3, তাই এম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। এন শক্তি স্তরের জন্য এন এর মান 4, এন শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। কে হচ্ছে প্রধান শক্তি স্তর, এল হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এম হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এন হচ্ছে চতুর্থ শক্তি স্তর। এই শক্তি স্তরগুলোকে আবার প্রধান উপশক্তি স্তরে বিভক্ত করা হয়েছে। উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এই উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তর বা অরবিটাল গুলোকে এসপি, ডিএফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। অর্থাৎ প্রধান শক্তি স্তর n=1 হলে l=0, তখন অরবিটালের সংখ্যা 1s। n=2 হলে l=0 এক্ষেত্রে অরবিটালের সংখ্যা 2টি, 2s 2p। n=3 হলে l=0 অতএব এক্ষেত্রে অরবিটালের সংখ্যা 3টি, 3s 3p 3d। n=4 হলে l=0 1 2 3, অর্থাৎ এক্ষেত্রে অরবিটালের সংখ্যা 4টি, 4s 4p 4d 4a। n=5 হলে l=0 1 2 3 4, অর্থাৎ এখানে অরবিটাল সংখ্যা থাকার কথা 5টি, কিন্তু 4s 4p 4d 4a পর্যন্ত থাকে। প্রতিটি প্রধান শক্তি স্তরে বর্তমান উপশক্তি স্তরের সংখ্যা হলো 2l+1। এখানে এল হচ্ছে উপশক্তি স্তরের সংখ্যা। প্রতিটি উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, সুতরাং প্রতিটি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l+1। উক্ত টেবিলে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস n=1 থেকে 4 পর্যন্ত দেওয়া হয়েছে। শক্তি স্তর n=4 হলে শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর এল এর মান 0 1 2 3 4। উপশক্তি স্তর অনুযায়ী অরবিটালের নাম এস পি ডি এফ, তখন অরবিটালের প্রতীক হবে 4s 4p 4d 4a। অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা হবে 2 × 2l+1 সূত্র অনুযায়ী 2টি, 6টি, 8টি এবং 14টি। সেক্ষেত্রে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হবে 2 6 10 এবং 14 এর যোগফল, অর্থাৎ 32টি। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের 3টি নীতি রয়েছে। সেগুলো হচ্ছে 1 নম্বর পাউলির বর্জন নীতি, 2 নম্বর আউবাউ নীতি এবং 3 নম্বর হুন্ডের নীতি। এই নীতিগুলোর মূল ধারণা সম্পর্কে এখন আলোচনা করা হবে। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সে অরবিটালের ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সে অরবিটালের ইলেকট্রন পরে প্রবেশ করবে। অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আবার কোনটির শক্তি বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান এন এবং উপশক্তি স্তরের মান এল এর যোগফলের উপর নির্ভর করে। অর্থাৎ যে অরবিটালের n+l এর মান কম সেই অরবিটালের শক্তি কম এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে n+l এর মান বেশি হলে সেক্ষেত্রে সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক। 3d এবং 4s এর অরবিটাল নিয়ে আলোচনা করা হবে। 3d অরবিটালের ক্ষেত্রে n এর মান 3 এবং l এর মান d এর জন্য l এর মান 2।
এক্ষেত্রে n প্লাস n ইকুয়াল টু 5। আবার 4s এর ক্ষেত্রে n এর মান 4, s এর জন্য l এর মান 0, এক্ষেত্রে n+l ইকুয়াল টু 4। সেক্ষেত্রে দেখা যায় যে থ্রি ডির চেয়ে 4s এর n+l এর মান কম, ফলে শক্তি কম। এক্ষেত্রে 4s ইলেকট্রন আগে প্রবেশ করে। থ্রি ডির ক্ষেত্রে n+l এর মান বেশি, তাই শক্তি বেশি। এক্ষেত্রে থ্রি ডিতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আবার থ্রি ডি এবং 4p এর ক্ষেত্রে যদি বলি, থ্রি ডির ক্ষেত্রে n+l এর মান 5, কিন্তু 4pর ক্ষেত্রে n+l এর মান 5। যেহেতু দুটাতেই n+l এর মান 5, সেক্ষেত্রে যার n এর মান কম, সেক্ষেত্রে তার শক্তি কম, ফলে ওই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সেক্ষেত্রে দেখা যায় থ্রি ডি এবং 4pর মধ্যে থ্রি ডির n এর মান কম, তাই থ্রি ডিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং 4pতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখানে একটি অরবিটালের ক্রমবর্ধমান শক্তি দেওয়া হয়েছে: 1s 2s 2p 3s 3p 4s 4d 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p 8s। এই ক্রম অনুযায়ী অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা জানি এস উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, ডি উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি এবং এফ উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টি। সেই আলোকে কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখা যায়। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20। সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। টাইটেনিয়ামের ইলেকট্রনিক পারমাণবিক সংখ্যা 22। এক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d2 4s2। যেহেতু 4s অরবিটালের শক্তি থ্রি ডি অরবিটালের শক্তির চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ 19তম ইলেকট্রনটি থ্রি ডি অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে। আবার স্ক্যান্ডিনামের ক্ষেত্রে 19 ও 20তম ইলেকট্রন দুটি 4s অরবিটালে পূর্ণ করে 21তম ইলেকট্রনটি পরবর্তী উচ্চ শক্তিস্তর সম্পন্ন থ্রি ডি অরবিটালে প্রবেশ করে। যখন ইলেকট্রন বিন্যাস লিখবে তখন অবশ্যই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তরের পাশাপাশি লিখবে। এক্ষেত্রে আয়রন পারমাণবিক সংখ্যা 26। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। যদিও এক্ষেত্রে 4s অরবিটাল ইলেকট্রন থ্রি ডি অরবিটালে আগে প্রবেশ করে। এখন আমরা ব্যতিক্রম কিছু ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। 1 থেকে 30 পর্যন্ত মৌলের মধ্যে দুটি ব্যতিক্রমী মৌল আছে, তার মধ্যে একটি হচ্ছে ক্রোমিয়াম আর একটি হচ্ছে কপার। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24। এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2, কিন্তু তা না হয়ে হবে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2। আমরা জানি একই উপশক্তি স্তর sp-d অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পূর্ণরূপে থাকলে সেই ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত হয়, যদি না থাকে তাহলে সুস্থিত হয় না। সেক্ষেত্রে ক্রোমিয়ামের প্রথম ইলেকট্রন বিন্যাসে 3d4 এবং 4s2, এক্ষেত্রে ডি অরবিটালে ইলেকট্রনটি অপূর্ণ অবস্থায় রয়েছে, তাই ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত নয়। এক্ষেত্রে 4s থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে 3d5 যা অর্ধপূর্ণ এবং 4s1 যা অর্ধপূর্ণ, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত ধারণ করে। তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 5 4s2। আবার কপারের ক্ষেত্রে সেম,
কপারের ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 1:2:2 2p6 3:3p6 3d9 কিন্তু হবে হচ্ছে 1:2:2 3p6 3d10 এক্ষেত্রেও 4s থেকে একটি ইলেকট্রন গ্রহণ করবে 3d9, গ্রহণ করে 3d10 হবে, যা পূর্ণ হয়ে সুস্থিত অবস্থা ধারণ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।